বাংলার ইতিহাসের এক ধূলিধূসরিত অথচ রক্তিম অধ্যায় হল মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের দাপট এবং বাংলার শেষ স্বাধীন ১২ ভূঁইয়াদের পতন। এই আখ্যানটি কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং সপ্তদশ শতাব্দীর বাংলার লোনা জল আর বারুদের গন্ধে মাখা এক রূঢ় বাস্তবতা। শুরু করা যাক সেই হুক দিয়ে, যা আপনাকে নিয়ে যাবে ১৬৬০-এর দশকের উত্তাল মেঘনার মোহনায়। মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে যখন মগদের জল্লাদ নৌকার দাঁড়ের শব্দ শোনা যেত, তখন বাংলার মায়েরা তাদের সন্তানদের মুখ চেপে ধরতেন। কথা ছিল, যার গায়ে একবার মগদের ছাপ পড়ে সে আর মানুষ থাকে না, হয়ে যায় কৃতদাস। কিন্তু এই অন্ধকারের বিপরীতে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, যার মগজ আর তলোয়ার মিলে রচিত হয়েছিল এক মহাকাব্যিক প্রতিরোধ। তিনি বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খাঁ। এটি কেবল এক শাসকের গল্প নয়, এটি লুণ্ঠিত বাংলার সম্মান পুনরুদ্ধারের এক মহাযজ্ঞ। প্রথম অধ্যায়, জলদস্যুদের অভিশাপ। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি বাংলার আকাশ তখন মেঘে ঢাকা নয়, বরং পর্তুগিজ হারমাদ আর আরাকানি মগদের ভয়ে আচ্ছন্ন। চট্টগ্রাম ছিল তখন দস্যুদের প্রধান আস্তানা। তারা নদীপথে ঢুকে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিত। যুবতী নারী ও সবল পুরুষদের হাতের তালু ফুটো করে বেত ঢুকিয়ে বেঁধে রাখা হতো নৌকার নিচে। এরপর তাদের নিয়ে যাওয়া হতো ডাচ বা পর্তুগিজ বাজারে বিক্রির জন্য। এই দস্যুরা এতটাই নিষ্ঠুর ছিল যে তাদের আগমনের খবরে সন্দ্বীপ, নোয়াখালী এবং বরিশালের উপকূলীয় অঞ্চলগুলো প্রায় জনশূন্য হয়ে গিয়েছিল। ঐতিহাসিক শিহাবুদ্দিন তালিশ তার বর্ণনায় লিখেছেন যে দস্যুদের ভয়ে লোকে নদীর পাড়ে বাড়ি বানানো বন্ধ করে দিয়েছিল। ঠিক এই চরম অরাজকতার সময় দিল্লির মসনদে বসেন সম্রাট ঔরঙ্গজেব। তিনি বাংলা পুনরুদ্ধারের গুরুভার অর্পণ করেন তার অভিজ্ঞ মামা মির্জা আবু তালিবের ওপর, ইতিহাসে যিনি নবাব শায়েস্তা খাঁ নামে পরিচিত। দ্বিতীয় অধ্যায়, শায়েস্তা খাঁর চট্টগ্রাম আগমন। ১৬৬৪ সালের এক তপ্ত সকালে যখন শায়েস্তা খাঁ ঢাকায় পা রাখলেন, শহরটি তখন জরাজীর্ণ। তার আগের সুবাদার মীর জুমলার মৃত্যুতে শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শায়েস্তা খাঁ বুঝতে পেরেছিলেন, জলদস্যুদের থামাতে হলে কেবল তলোয়ার দিয়ে কাজ হবে না, দরকার হবে এক বিশাল নৌবহর এবং কূটনীতি। তিনি দায়িত্ব নিয়েই ঘোষণা করলেন, বাংলার প্রতিটি টাকা খরচ হবে নৌবাহিনী গড়তে। শুরু হল বিশাল কর্মযজ্ঞ। বুড়িগঙ্গার তীরে দিনে রাতে তৈরি হতে লাগল গরাব, জলবা আর কোসার মতো শত শত যুদ্ধজাহাজ। জেলেরা রূপান্তরিত হল যোদ্ধায়, আর কামাররা তৈরি করতে লাগল ভারী সব কামান। তৃতীয় অধ্যায়, কূটনীতির দাবা খেলা। শায়েস্তা খাঁ জানতেন, ফিরিঙ্গি বা পর্তুগিজদের গোলন্দাজ বাহিনী ছাড়া মগদের হারানো কঠিন। তিনি এক অদ্ভুত চাল চাললেন। ফিরিঙ্গিদের কাছে খবর পাঠালেন মগ রাজা তাদের হত্যার পরিকল্পনা করছেন। একই সাথে তিনি পর্তুগিজদের বড় অঙ্কের অর্থ আর চাকরির প্রলোভন দেখালেন। ১৬৬৫ সালের শেষের দিকে পর্তুগিজরা তাদের পরিবার এবং জাহাজ নিয়ে মগদের সঙ্গ ত্যাগ করে মুঘল শিবিরে যোগ দেয়। এটি ছিল যুদ্ধের অর্ধেক জয়। শায়েস্তা খাঁ তাদের থাকার ব্যবস্থা করলেন ঢাকার অদূরে ফিরিঙ্গি বাজারে, যা আজও সেই ইতিহাসের সাক্ষী বহন করে। চতুর্থ অধ্যায়, সন্দ্বীপ বিজয়। অভিযানের প্রথম লক্ষ্য ছিল সন্দ্বীপ। এটি ছিল বঙ্গোপসাগরের প্রবেশদ্বার। মুঘল নৌবাহিনী যখন সন্দ্বীপ আক্রমণ করে, তখন মগরা অপ্রস্তুত ছিল। যুদ্ধের ভয়াবহতায় সমুদ্রের পানি রক্তিম হয়ে উঠেছিল। মুঘলদের উন্নত কামান আর পর্তুগিজদের নৌকৌশলের সামনে মগরা টিকতে পারল না। সন্দ্বীপ দখল হল, যা মূল চট্টগ্রাম অভিযানের একটি শক্ত ভিত্তি। পঞ্চম অধ্যায়, চট্টগ্রামের চূড়ান্ত লড়াই। ১৬৬৬ সালের ২৩শে জানুয়ারি মুঘল নৌবাহিনী ও স্থলবাহিনী একযোগে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। মগদের প্রধান আস্তানা ছিল কর্ণফুলী নদীর মোহনায়। ইতিহাসে এই যুদ্ধ ব্যাটল অফ চিটাগং নামে খ্যাত। মুঘলদের ৩০০ জাহাজের বহর যখন কর্ণফুলীতে ঢুকল, তখন মগরা তাদের বিশালাকার জাহাজ দিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিল। কিন্তু শায়েস্তা খাঁর পুত্র বুজুর্গ উম্মেদ খাঁ স্থলপথ দিয়ে আক্রমণ চালিয়ে মগদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। টানা ৩ দিনের রক্তাক্ষয়ী যুদ্ধের পর মগরা পিছু হটতে বাধ্য হয়। চট্টগ্রামের কেল্লায় ওড়ানো হয় মুঘল নিশান। শায়েস্তা খাঁ চট্টগ্রামের নাম পরিবর্তন করে রাখলেন ইসলামাবাদ।
বন্দী করা হলো হাজার হাজার মগ যোদ্ধাকে আর মুক্ত করা হলো বছরের পর বছর কৃতদাস হিসাবে আটকে থাকা হাজারো বাঙালিকে। ষষ্ঠ অধ্যায়, অর্থনৈতিক সুবর্ণযুগ। যুদ্ধজয়ের পর শায়েস্তা খাঁ মনোযোগ দেন বাংলার অর্থনীতিতে। তার সময়ই বাংলার মসলিন আর রেশম ইউরোপের বাজারে একচেটিয়া রাজত্ব শুরু করে। কৃষিতে আসে বিপ্লব, চালের দাম কমে দাঁড়ায় টাকায় ৮ মণ। এই অবিশ্বাস্য সস্তা দরের কথা লোকগাথায় এখনও রয়ে গেছে। তিনি যখন ঢাকা ত্যাগ করেন তখন পশ্চিমের ফটকটি বন্ধ করে লিখে গিয়েছিলেন যে সুবাদার তার আমলে টাকায় ৮ মণ চাল খাওয়াতে পারবে, কেবল তিনিই যেন এই দরজা খোলেন।